তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কিছু সুপার ন্যাচারাল জিনিস যখন একত্রিত হয়ে যায় তাহলে তো একেবারে জমে ক্ষীর। আসলে হলিউডে এই ধাঁচের বহু সিনেমা পাবেন যেখানে আমরা কিছু ভয়ানক নাজি এক্সপেরিমেন্ট এগুলো দেখতে পেয়েছি। শুধু সিনেমা নয়, বহু গল্প এবং গেমও পাবেন। উদাহরণস্বরূপ আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স রয়েছে, এছাড়াও হেলবয় বলতে পারেন, বা সে বিখ্যাত কম্পাউন্ড ভি যেটির দ্বারা সুপার হিরোদের তৈরি করা হয়, অর্থাৎ দ্য বয়েজ সিরিজ। সো নাজিদের নাম সব জায়গায়। আর আপনি যদি এই ধাঁচের সিনেমা পছন্দ করেন তাহলে 2018 সালের ওভারলর্ড সিনেমাটা দেখতে পারেন, যেটা একটা দুর্দান্ত সিনেমা ছিল। তো যাই হোক, এবার আসল কথায় আসি। হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু সিনে সিরিজ সেন্ট্রাল। এই ভিডিওতে আমি ওয়ার হান্ট সিনেমাটাকে এক্সপ্লেইন করব। সো যেমনটা বলেছিলাম, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সালটা ছিল 1945, জার্মানি। আকাশের উপর থেকেই একটা মার্কিন বিমান যাচ্ছে, যার মধ্যে কিছু সৈন্যরা রয়েছে। তবে তাদের কাছে রয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা সুটকেস, যেটাকে তারা আমেরিকাতে নিয়ে যাচ্ছে। তবে সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে। পাইলট লক্ষ্য করে যে একগুচ্ছ পাখির লোমের মতন জিনিস প্লেনের দিকে ধেয়ে আসছে এবং তাদের প্লেনের ইঞ্জিনটাও নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্লেনটাও সেখানে ক্র্যাশ করে। কিছুদিন পরে কিছু আমেরিকান সৈন্যদের সেখানে পাঠানো হয়েছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটিকে রিট্রিভ করার জন্য, কারণ অবশ্যই জার্মানির মাটিতেই সেটা পড়ে রয়েছে। সেই সৈন্যদের লিড করছিল সার্জেন্ট ব্রিউয়ার। তবে সেই মুহূর্তে মেজর জনসন সেখানে চলে আসে। আসলে সার্জেন্ট ব্রিউয়ার এবং মেজর জনসন তারা একে অপরকে চেনে। তবে মেজর জনসন তাকে জানায় যে তার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে ওয়ালশ, সেও এই মিশনে অংশগ্রহণ করবে, অর্থাৎ সেই জিনিসটাকে খুঁজে আনতে তাদের সাহায্য করবে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার ব্যাপারে ওয়ালশ ভালো মতন জানে। সার্জেন্ট ব্রিউয়ার এই কথাটাতে একেবারেই খুশি নয়, কারণ সে তার নিজের ছেলেদের উপর খুবই ভরসা করে এবং সে তার টিমে অন্য কাউকে নিতে চায় না। তবে যেহেতু মেজর জনসনের অর্ডার, তাকে তো ফলো করতেই হবে। ব্রিউয়ার তখন ওয়ালশকে জিজ্ঞেস করে যে সেই প্লেনটার মধ্যে এমন কি জিনিস ছিল যে একটা বড় স্কোয়াডকে হায়ার করা হয়েছে সেটাকে আনার জন্য। তবে ওয়ালশ জানায় যে সে কিছুই জানে না, তাকে যেটা অর্ডার দেওয়া হয়েছে সে সেটা করছে। বিশেষ করে কখনো যদি শত্রুপক্ষের হাতে সে ধরা পড়ে যায় তাহলে সে কিছু বলতেও পারবে না, কারণ সে কিছুই জানে না। তারপর তারা তাদের যাত্রা শুরু করেছে এবং সেই জঙ্গলে আমরা একটা কাক দেখতে পারি, যেটাকে স্বাভাবিক মনে হচ্ছিল না। অন্যদিকে মেজর জনসন তার বেসে ফিরে এসেছে এবং তার সাথে আমরা একটা ছেলেকে লক্ষ্য করতে পারি। ছেলেটার নাম এখানে তেমন উল্লেখ করা হয়নি, তবে আমি তাকে জন বলে ডাকছি। ছেলেটি হচ্ছে একটি ক্রিপ্টোলজিস্ট, একই সাথে ঐতিহাসিক জার্মান ভাষা এবং তাদের সংস্কৃতিগুলো নিয়ে সে পিএইচডি করেছে। আর যে কারণেই মেজর জনসন তাকে এখানে ডেকেছে, সেই প্লেনটি ক্র্যাশ হওয়ার আগে তাদের কাছে একটা রেকর্ডিং এসেছে, সেটা মেজর জনসন তাকে শোনায়। ছেলেটি শুনতে পায়, মানে জন, যেখানে কিছু র্যান্ডম নম্বর বলা হচ্ছিল। তবে সেই রেকর্ডিংটাকে যখন একটু স্লো করা হয় তখন ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের আওয়াজ শোনা যাচ্ছিল, যে জার্মান ভাষায় কিছু একটা বলছে, যেটার অর্থ দাঁড়ায় ট্রি অফ লাইফ। সহজ ভাষায় বলতে গেলে এমন একটা গাছ যেটা মানুষদের জীবন দেয়। অন্যদিকে সার্জেন্ট ব্রিউয়ার তার সম্পূর্ণ টিমদের নিয়ে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একটা স্থানে লক্ষ্য করে যে একগুচ্ছ মানুষকে হত্যা করে গাছে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কারা করতে পারে এই কাজটা? তারা অনুমান করছে যে সম্ভবত ব্রিটিশরা করেছে বা নয়তো রাশিয়ানসরা করেছে। তবে তাদের শরীরগুলো পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে যে গুলিতে তাদের হত্যা করা হয়েছে সেটা দেখে মনে হয় তারা সম্ভবত আত্মহত্যা করেছে। তাদের হাতেও তখন পাখির একটা পাখনা পাওয়া যায়। একই সাথে ওয়ালশ তখন নিচে পড়ে থাকা একটা ব্যাগের মধ্যে দিয়ে একটা যন্ত্র বার করে। সেই মুহূর্তে একজন জার্মান সৈনিক তাদের উপর গুলিবর্ষণ করা শুরু করে। যদিও তারা কোনো মতে সার্ভাইভ করে সেই সৈন্যটাকে হাতে নাতে ধরে নেয় এবং তাকে নানান প্রশ্ন করা শুরু করে, তবে সেই সৈনিকটা কোনো উত্তর দেয় না। তাদের মধ্যে একজন মেডিক ছিল যে সেই সৈনিকটাকে দেখে বুঝতে পেরে যায় যে সে একটা ট্রমার মধ্যে রয়েছে, মানে কোনো একটা জিনিসে সে খুবই আতঙ্কিত। তাই তাকে যতই পেটানো হোক সে কোনো কথাই বলবে না। সেই ঝামেলায় একজন মার্কিন সৈন্য মারা যায় এবং তাকে কবর দিয়ে তারা তাদের যাত্রা শুরু করে। এবং সেই জঙ্গলে আমরা আবার কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারি, যেন কোনো একটা ম্যাজিক্যাল জিনিস সেখানে কাজ করছে। তো তারা তাদের যাত্রা পথে আচমকা একখানা উইন্ডমিল দেখতে পায়। তারা প্রত্যেকে অ্যালার্ট এবং তারা অনুমান করছে সম্ভবত জার্মান সৈন্যরা সেখানে লুকিয়ে রয়েছে। দুজন সৈন্যকে পাঠানো হয় দেখার জন্য যে সেই উইন্ডমিলের মধ্যে কি রয়েছে, এবং তার মধ্যে রাকার্স নামক যে একজন সৈন্য রয়েছে সে সেখানে একটা মেয়েকে দেখতে পায় যে স্নান করছিল। তারপর তারা সেখান থেকে চলে আসে। অন্যদিকে রাকার্স খুবই কনফিউজ যে এরকম জঙ্গলে ওরকম একটা উইন্ডমিলের মধ্যে একটা মহিলা কেনই বা থাকবে। তার পার্টনার মনে করছে যে সম্ভবত এটা হচ্ছে নর্মাল কোনো সিভিলিয়ানস যারা সৈন্যদের ভয় সেখানে লুকিয়ে রয়েছে। তারপর তারা এই রিপোর্টিংটা তাদের বসকে করে, অর্থাৎ সার্জেন্ট ব্রিউয়ার মানে রাকার্স সেই মেয়েগুলোকে দেখে নিজেকে তো সামলাতেই পারছে না। তবে সার্জেন্ট ব্রিউয়ার তাকে সাবধান করে দেয় যে এখানে তারা একটা মিশনে রয়েছে, তারা তাদের পজিশনকে যদি কম্প্রোমাইজ করে দেয় ক্ষতিটা তাদেরই, তাই এইসব দিকে নজর দিলে তাদের চলবে না। অন্যদিকে ওয়ালশ নামক যে মানুষটা রয়েছে যাকে আলাদা করে পাঠিয়েছে মেজর জনসন, সে সেখানে গাছে কিছু মার্ক করে রাখছে।
সো তারপর তারা যাত্রা করছে। অন্যদিকে রাকার্স তো সেই মেয়েটার কথা ভুলতেই পারছে না। সে ফ্রিম্যানকে জিজ্ঞেস করে যে সময় পেলে সে মেয়েগুলোর কাছে যাওয়ার জন্য। তবে ফ্রিম্যান জানায় যে সে বিবাহিত, তাই এই ধরনের কাজ তার একেবারেই পছন্দ না। তবে সেখানে আর এক কাণ্ড ঘটেছে। তারা তাদের যাত্রাটা যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে, অর্থাৎ তারা তাদের পার্টনারটাকে যেখানে কবর দিয়েছিল। একই সাথে তাদের কম্পাসটাও কাজ করছে না। একজন মনে করছে যে সম্ভবত এরই কারণে তাদের প্লেনটা এখানে ক্র্যাশ করছে। অন্যদিকে ওয়ালশ বলছে হয়তো এটা ডিমন্সদের এলাকা। সে কিছু গ্রিক মিথোলজির সেখানে রেফারেন্স দিয়ে দেয়, যেখানে সেই ডিমন্সরা আকাশের তারা পরিবর্তন করে দিত যাতে মানুষেরা দিক নির্ণয় না করতে পারে। আর এই কথাগুলো শুনে সার্জেন্ট বিওয়ার আরো রেগে যায়, কারণ এইগুলো শুনে তার ছেলেপেলেরা আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। তারপর তারা সেখানে রেস্ট নেওয়ার জন্য ডিসাইড করে এবং ওয়ালশ জানায় যে সে নর্থ ইস্টের দিকটা একবার ঘুরে দেখে আসবে। অন্যদিকে রাকার নামক সেই ছেলেটা, সে তো মেয়েগুলোর কথা ভুলতেই পারছে না এবং একটু হালকা হওয়ার নাম করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তবে সেই জঙ্গলের মাঝখানেই সে একটা মেয়েকে দেখতে পায়, বেশ অদ্ভুত দেখতে। রাকার্স তার দিকে আকর্ষিত হয়ে চলে যায়। অন্যদিকে ওয়ালশও দেখতে পায় যে রাকার্স সেই মেয়েটির সাথে একটা জায়গায় যাচ্ছে এবং মেয়েটি রাকার্সকে সেই স্থানে নিয়ে যায় যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছিল, মানে যে জায়গাটার খোঁজ এই প্রত্যেকটা সৈন্য করছে। অন্যদিকে সার্জেন্ট ব্রিউয়ার রেডিওর মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করছে, তবে তাদের রেডিওটাও কাজ করছে না ঠিক মতো। আর সেই মুহূর্তে ক্যাপ্টেন রাইস তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সম্ভবত ক্যাপ্টেন রাইস সেই প্লেনের মধ্যে ছিল। ক্যাপ্টেন রাইস একটা জায়গায় ফেসে রয়েছে যে লক্ষ্য করতে পারে একগুচ্ছ কাক একত্রিত হয়ে একটা মানুষের আকার নিয়ে নেয়। অন্যদিকে রাকার্স যে একটা মেয়ের সাথে সাক্ষাৎ করেছিল সেই জঙ্গলে, সে সেই মেয়েটির পেটে গুলি মেরে সেখান থেকে পালায়। সেই গুলির আওয়াজ অন্যান্য সৈন্যরাও শুনতে পায় এবং তারাও সেই আওয়াজের দিকেই দৌড় দেয় এবং অবশেষে ওয়ালশ রাকার্সকে ধরে নেয়। সার্জেন্ট ব্রিউয়ার তাকে জিজ্ঞেস করে যে সে কাকে গুলি মেরেছে। সে জানায় সে একটা জঙ্গলি শুকরকে গুলি মেরেছে। একই সাথে সে জানায় যে সে সেই প্লেনটিকেও খুঁজে পেয়ে গিয়েছে। তবে রাকার্স যে মেয়েটিকে গুলি মেরেছিল তার মৃতদেহটির সামনে আর একটা মেয়ে এসে পৌঁছায়। কে সেই মেয়েটা? অবশ্যই সে একটা উইচ বা ডাইনি, যারা সম্ভবত এই জঙ্গলটিতে থাকে। অন্যদিকে সৈন্যরা সেই ভাঙা প্লেনটির কাছে গিয়ে পৌঁছেছে। তবে প্লেনটা ক্র্যাশ হয়েছে, কিন্তু সেখানে কোনো মৃতদেহ নেই। প্রত্যেকে সন্দেহ করছে যে সম্ভবত নাজিরা সেখানে আগেই চলে এসেছে এবং মৃতদেহগুলোকে সরিয়ে নিয়ে গিয়েছে। তবে ওয়ালশ সেখানে একটা জিনিস পায়, মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটিরই খোঁজে তারা এখানে এসেছে। সে সার্জেন্ট বিওরকে জানায় যে নাজিরা যদি এখানে আসতো তাহলে নাজিরা এটাকে কখনোই এখানে ফেলে রেখে যেত না। অন্যদিকে অন্যান্য সৈন্যরাও ডিমান্ড করতে থাকে যে তারা যে কাজে এখানে এসেছে সেটা তো হয়ে গিয়েছে, এখন বাড়ি যাওয়ার সময়। তবে সার্জেন্ট ব্রিউয়ার থাকতে চায়, কারণ তার মনে হয় যে ক্যাপ্টেন রাইস, যে মানুষটা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, সে এখনো হয়তো বেঁচে রয়েছে এবং তাকে ছাড়া সার্জেন্ট ব্রিউয়ার যাবে না। তবে যে মানুষটাকে তারা বাঁচানোর জন্য এখানে থাকছে, সেই মানুষটাই কিছু সময় পরে তাদের উপরে হামলা করে দেয়। বহু সৈন্যকে সেখানে সে হত্যা করে। তবে অবশেষে তারা গুলি মেরে ক্যাপ্টেন রাইসকে সেখানে মেরে ফেলে। তবে দেখতে পায় যে অতগুলো গুলি খাওয়ার পরেও ক্যাপ্টেন রাইস মরেনি, তাকে বারবার গুলি মারা হচ্ছে। অবশেষে তার শরীরটাকে ভালো মতন চেক করা হয় এবং আমরা লক্ষ্য করতে পারি তার গোটা বুকের মধ্যে সেলাই করা হয়েছে। সেখানে কিছু চিহ্ন রয়েছে যেগুলো ওয়ালশ পড়ে শোনে, যেগুলোর মানে হচ্ছে পাখি, গাছ, জীবন, এরকম কিছু কিছু পৌরাণিক জিনিসও লেখা রয়েছে তার শরীরের মধ্যে। তবে তার শরীরটা যখন কাটা হয় তারা লক্ষ্য করতে পারে ভেতরে কোনো ইন্টারনাল অর্গানস নেই, মানে পুরো খালি, ভেতরে শুধু পাখির পালক রয়েছে। ফ্রিম্যান মনে করতে থাকে যে হেটিসরা একটা সময় পাখির পালক ব্যবহার করত মৃত মানুষদের জ্যান্ত করার জন্য, যেটাকে হুডু বা সম্ভবত অন্য কিছু বলা হয়। সার্জেন্ট ব্রিউয়ার সেই জার্মান বন্দিটাকেও জিজ্ঞেস করতে থাকে যে এগুলো কি হচ্ছে। তখন সে জার্মান ভাষায় বলে ওঠে যে সেগুলো হচ্ছে এক একটা উইচেস, মানে ডাইনিরা। সার্জেন্ট ব্রিউয়ার এইসবে তো একেবারেই বিশ্বাস করে না, সো সে সিম্পলি এখন বাড়ি চলে যাওয়ার প্ল্যান করছে। অন্যদিকে আমরা মেজর জনসনের কাছে একটা বই লক্ষ্য করতে পারি, যেটা 1840 সালে তারা হাতে পেয়েছিল এবং এই বইটার মোট 2টো ভলিউম রয়েছে। তার কাছে রয়েছে দ্বিতীয় ভলিউম এবং মেজর জনসন যবে এইটার ব্যাপারে জানতে পেরেছে তারপর থেকে সে প্রথম ভলিউমটির খোঁজ করছে এবং অনুমান করতেই পারছেন যে সেই প্রথম ভলিউমটা কোথায় ছিল। সেই প্লেনেই ছিল যে প্লেনটা ক্র্যাশ হয়েছিল। কি আছে সেই বইতে? যাই হোক, তার কাছে যে দ্বিতীয় ভলিউমটা রয়েছে সেটা খুলে মেজর জনসন জনকে জিজ্ঞেস করতে থাকে যে সেখানে কি লেখা রয়েছে। আমরা সেখানে এক টাইপের ফুলের ছবি, একটা গাছের ছবি দেখতে পাই। জন তাকে জানায় যে এখানে কিছু ঐতিহাসিক ভাষা রয়েছে, কিছু ঐতিহাসিক টার্ম রয়েছে যেগুলো প্রায় হাজারো বছর ধরে মানুষেরা ব্যবহার করে না। তবে সেগুলো পড়ে জন বুঝতে পারে যে সেখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সময়ের অদল বদল করা বা সময়কে থামিয়ে দেওয়া, যেটার আসল মানেটা কি সেটা তারা বুঝতে পারছে না। অন্যদিকে ওয়ালশ এবং রাকার্স তারা মাটি ঘুরছে মৃতদেহগুলোকে কবর দেওয়ার জন্য।
ওয়ালশ রাকার্সকে জিজ্ঞেসও করে যে সে সেই জঙ্গলে কি দেখেছে। রাকার্স তখন বলতেই যাবে আর তখনই তার চরম পেটে যন্ত্রণা হওয়া শুরু হয়। সে ছটপট করতে থাকে এবং আত্মহত্যা করার চেষ্টা করে। তাকে আটকে দেওয়া হয়, তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। সে কিছু একটা বলতে চাইছে, তবে সেই মুহূর্তে তাদের যে জার্মান বন্দিটা ছিল সে সেখান থেকে পালায়। আর একই সাথে বেশ কিছু উইচেস সেখানে চলে আসে যারা একজন সৈন্যকে হত্যা করে, মানে তার গলাটা কেটে তার রক্তটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা সেই জার্মান সৈন্যটাকে ধরে নিয়েছে এবং তার উপর দোষ পড়ে যায় যে সে হয়তো তাদের সৈন্যটাকে হত্যা করেছে, কিন্তু সেটা তো না। একই সাথে তাদের যে মেডিক রয়েছে সেও জানায় যে তাদের যে সৈন্যটা মারা গিয়েছে তার শরীরে কোনো রক্ত নেই। এত তাড়াতাড়ি কোনো মানুষকে হত্যা করে তার সম্পূর্ণ রক্তটাকে বার করে নেওয়া অত সহজ না। জার্মান সৈন্যটাও বলছে যে এইটা সেই ডাইনিগুলো করেছে, মানে সেই উইচেসগুলো করেছে। আর তখনই রাকার্স ছটপট করতে করতে সত্যি কথাটা বলে যে সে সেই জঙ্গলে কি করেছে। আমরা দেখেছিলাম সেই জঙ্গলে সে একটা মেয়ের সাথে সাক্ষাৎ করেছিল। সে জানায় যে সে সেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল, তবে যখন সেখান থেকে চলে যাচ্ছিল সেই মেয়েটা তাকে আটকে দেয়। আর সেটা আসলে যেমন তেমন কোনো মেয়ে ছিল না, সেটা একটা উইচ ছিল। রাকার্স প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে গুলি মেরে দেয়। আর এবারই আসল খেলা শুরু হয়। রাতের বেলা মেজর জনসন ওয়ালশের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তাকে জানায় যে আর একটা সার্চ পার্টি সেই জঙ্গলে যাচ্ছে সেই জিনিসটাকে খোঁজার জন্য। তার আগেই তাদের সেই জিনিসটাকে খুঁজতে হবে, অর্থাৎ সেই বইটার প্রথম খণ্ড। তবে ওয়ালশ জানায় যে সার্জেন্ট ব্রুয়ারের সব লোকেরা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে তারা সেখানে ক্যাম্প খাটিয়ে কিছু রান্না টান্না করে খাচ্ছে এবং পরের মুহূর্তে লক্ষ্য করতে পারে যে তারা কেঁচো পোকামাকড় এইসব খাচ্ছে, মানে তারা হ্যালুসিনেট করছে। অন্যদিকে সার্জেন্ট ব্রিওয়ার যে রেডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করছে, তবে একজন সৈন্য জানায় যে রেডিওতে তো কোনো সিগন্যাল নেই, তাহলে সে কার সাথে কথা বলার চেষ্টা করছে। সার্জেন্ট ব্রিওয়ার তার সাথে ঝামেলা করা শুরু করে এবং সরাসরি তার হাতে একটা গুলি চালিয়ে দেয়। সেই সৈন্যটি সেখান থেকে পালায়, যদিও একজন উইচের হাতে সে ধরা পড়ে যায়। সে উইচটা তার উপর এক টাইপের মন্ত্র পড়ে দেয়, যার ফলে সে সৈন্যটি পরিবর্তন হয়ে যায় এবং পাল্টা নিজেদেরই লোকেদের উপর হামলা করে দেয়। অবশেষে সার্জেন্ট ব্রিওয়ার তাকে হত্যা করে দেয়। কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে সার্জেন্ট ব্রুয়ার যাকে মেরেছিল সেটা একটা জঙ্গলি শূকর ছিল। তারা খুবই খুশি যে না, রাতের খাবারের আয়োজনও হয়ে গিয়েছে তাদের। তারা সেটাকে পুড়িয়ে তার মাংস খাওয়া যখন শুরু করে, পরেরই মুহূর্তে লক্ষ্য করতে পারে যে এটা হচ্ছে তাদের সেই সঙ্গীটা, যেটাকে তারা শূকর ভেবে এতক্ষণ ধরে খাচ্ছিল। তো বোঝা গেল এই জঙ্গল এখন তাদের সাথে খেলছে, তারা ভুলভাল জিনিস হ্যালুসিনেট করছে এখন। সার্জেন্ট ব্রিওয়ার তখন সেই জার্মান সৈনিকটাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে, তবে একজন উইচ এসে একটা ক্রসবো দিয়ে সেই সৈনিকটাকে হত্যা করে ফেলে। অন্যদিকে সার্জেন্ট ব্রিওয়ারের মাথায় নানান ধরনের বাজে চিন্তা আসছে। চিন্তাগুলো এরকম যে তার সৈনিকরা তার আদেশ মান্য করছে না, তাকে ছোট চোখে দেখছে ইত্যাদি। সেই জঙ্গলে সে এক টাইপের পুতুলও লক্ষ্য করতে পারে, যেগুলো দিয়ে সম্ভবত সেই উইচগুলো এসব জাদুটোনা করে বেড়াচ্ছে। অন্যদিকে মেজর জনসন এবং জন তারা একটা যন্ত্র নিয়ে আলোচনা করছে, যেটার নাম হচ্ছে সোলার কম্পাস। এটা হচ্ছে সেই যন্ত্র যেটা ওয়ালশ সেখানে পেয়েছিল। তো যেমনটা বলেছিলাম, সেই স্থানে তাদের কম্পাস তো কাজ করছে না, তাদের কোন দিকে যেতে হবে সেটাও তারা জানে না। তাই সেখান থেকে বেরোতে হলে অবশ্যই তাদের সেই সোলার কম্পাসের সাহায্য নিতে হবে। অন্যদিকে সেই জঙ্গলের সৈনিকরা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে গিয়েছে, কারণ তারা বুঝতে পারছে সার্জেন্ট ব্রিওয়ার অর্থাৎ তাদের বস ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। তখন ওয়ালশ তাদের লিড করে যে সার্জেন্ট ব্রিওয়ারের কথা শুনলে তো চলবে না, তাদের যেভাবে হোক জ্যান্ত সেই জঙ্গল থেকে বেরোতে হবে। তবে সার্জেন্ট ব্রিওয়ার সেই কথাটা জেনে নেয়, কোনো সৈন্যরাই তার আদেশ শুনছে না। একই সাথে তার মাথাটাও গেছে খারাপ হয়ে এবং সে তাদের মেডিককে গুলি মেরে দেয়। সেই ভয়তে প্রত্যেকে সেখান থেকে পালিয়ে যায়। ফ্রিম্যান তখন একটা ঝোপে গিয়ে লুকায় এবং তার স্ত্রীর ছবিটা দেখতে থাকে। ভাবতে থাকে সে যদি তার স্ত্রীকে শেষ একবারের জন্য দেখতে পারত। আর সেই মুহূর্তে তার স্ত্রী সেখানে উদয় হয়। সে ভাবতেও পারছে না, তা সত্ত্বেও সম্পূর্ণ জিনিসটাকে সে বিশ্বাস করছে। তবে আমরা তো জানি যে সেটা সেই উইচগুলোর খেলা। তার স্ত্রী ফ্রিম্যানের কাছে থাকা সেই গ্রেনেডটির পিনটা বার করে দেয় এবং সেটা এক্সপ্লোড করে। ফ্রিম্যান অবশ্যই সেখানে মারা যায়, সেই উইচটাও সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে সেই জঙ্গলে সেই একটা উইচ না, বাকি উইচরাও হামলা করছে, যারা গার্ডনার নামক আরেকটা মানুষের গলা কেটে সেমভাবে রক্তটা বার করে নিয়ে নেয়। অন্যদিকে ওয়ালশের উপরে সার্জেন্ট ব্রিওয়ার হামলা করে, তবে সেই মুহূর্তে আর একটা সৈন্য ওয়ালশকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ সার্জেন্ট ব্রিওয়ারকে হত্যা করে দেয়। একই সাথে মেজর জনসন তখন ওয়ালশের সাথে কমিউনিকেট করে, তাকে জানায় যে কিভাবে তার কাছে থাকা সেই সোলার কম্পাসটাকে ব্যবহার করতে হবে। তাকে সেই কোঅর্ডিনেটসগুলো দিয়ে দেয় এবং ওয়ালশ সেই রাস্তা অনুযায়ী যেতে যেতে আমরা দেখতে পারি একটা জায়গায় আচমকা গায়েব হয়ে যায়। তার যে আরেকজন সঙ্গী, যার নাম সম্ভবত করস্কি, সে তো সেটা থেকে অবাক। তবে ওয়ালশ তখন তাকে এসে সেই উইন্ডমিলটা আবার দেখায়, যেটাতে তারা গতকালই ঘুরে এসেছে।
সো আশা করি এবার ব্যাপারটা বুঝেছেন। তারা একই জায়গায় বারবার ঘুরে আসছিল, একই সাথে সেই উইন্ডমিলটাও কোথায় ছিল সেটাও তারা হারিয়ে ফেলেছিল, যার কারণটা রয়েছে সেই সম্পূর্ণ জঙ্গলটার মধ্যে সেই উইচগুলো কোনো জাদু করে রেখেছে, তারা সেখানে ফেসে গিয়েছিল সেই কারণে। তবে সেই সোলার কম্পাসের সাহায্যে তারা সঠিক রাস্তাটা বার করতে পেরেছে। তারপর তারা সেই উইন্ডমিলের মধ্যে প্রবেশ করে এবং সেখানে ওয়ালশ সেই বইটা খুঁজে পায়, অর্থাৎ সেই উইচক্রাফটের বইটার আর একটা খণ্ড, যেটার একটা কপি সেই প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে সেটা তো ক্র্যাশ করেছিল। সেখানে ল্যাটিন ভাষায় কিছু লেখা ছিল, যেটার অর্থ রয়েছে একজন যোদ্ধার রক্ত প্রয়োজন, যেটার থেকেই এক ধরনের ফুল তৈরি হবে এবং সেই ফুলটির মাধ্যমে অমরত্ব লাভ করা সম্ভব। ওয়ালশ বুঝে যায় যে সেই উইচগুলো কেন সৈন্যদের হত্যা করছিল, যাতে তারা নিজেরা অমরত্ব লাভ করতে পারে। এই বইটা যদি হিটলারের হাতে চলে আসে তাহলে সে মৃত মানুষদের একটা সৈন্যদল বানাতে পারবে, আর যারা মরবে না তাদের হারানোও তো সম্ভব না। অন্যদিকে তার সঙ্গী এই ব্যাপারটা জানতে পারে যে ওয়ালশ সবকিছুই আগে থেকেই জানতো, যে মেজর জনসন তাকে কি কাজের জন্য বা কি খোঁজার জন্য এখানে পাঠিয়েছে, সে কেন কাউকে কিছু বলেনি। সেই নিয়ে তাদের মধ্যে মারপিট লেগে যায়। তবে তারা মারপিট করতে করতে একটা চেম্বারে এসে উপস্থিত হয়, যেখানে এক গুচ্ছ সৈন্যদের অস্ত্র, তাদের ড্রেসগুলো রয়েছে। মানে বোঝা যাচ্ছে যে এই উইচগুলো কয়েক দশক ধরে সৈন্যদের হত্যা করে বেড়াচ্ছে। এবং তারা সেই গাছটার সামনেও উপস্থিত হয়, যেটাকে বলা হয় ট্রি অফ লাইফ। সেই গাছের নিচে রয়েছে ভর্তি ভর্তি রক্ত, যেটা অবশ্যই সেই উইচগুলো মানুষদের হত্যা করে তাদের রক্তগুলো নিয়ে সেখানে জমিয়ে রেখেছে। একই সাথে সেখানে একজন মৃত উইচকেও দেখতে পাই, যাকে রাকার্স হত্যা করেছিল। তবে রাকার্স এখন কোথায়? তার তো শরীরে কি একটা সমস্যা হয়েছিল আমরা দেখেছিলাম। রাকার্স অলরেডি সেখানে সবার আগেই উপস্থিত ছিল, যে তার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আসলে একটা উইচ তাকে প্রমিস করেছে যে রাকার্স যদি তাদের সাহায্য করে তাহলে তাকে অমরত্ব দেওয়া হবে। ওয়ালশ তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা মিথ্যা কথা বলছে, তবে রাকার্স তো এইসব শুনবে না। অন্যদিকে মেজর জনসন, যে সেই বইটার খোঁজ অনেক বছর ধরে করছে, সে সেই ঠিকানার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে সেখানে কিছু উইচ এসে উপস্থিত হয়, যারা সেই সৈন্যগুলোর রক্তগুলো সেখানে ঢালতে থাকে এবং সেই গাছে এক টাইপের ফুল গজিয়ে ওঠে। সেই ফুলটার রসটাই সে মৃত উইচটাকে পান করানোর চেষ্টা করে, মানে তাকে জ্যান্ত করার চেষ্টা করছে তারা। তারপর রাকার্সকে বলে যে তার সেই দুই সঙ্গীকে আনতে, যাদের বলি দেওয়া হবে সেখানে। অন্যদিকে ওয়ালশ এবং সেই সৈন্যটা সেখানে লড়ার চেষ্টা করে, নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। তবে উইচগুলো যথেষ্ট শক্তিশালী ছিল, যার ফলে ওয়ালশের যে পার্টনারটা ছিল সে সেখানে মারা যায়। তবে সময় মতন মেজর জনসন বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়েছে এবং সে উইচগুলোকে গুলি মারা শুরু করে। উইচগুলো সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেজর জনসন ওয়ালশকে অর্ডার দেয় সেই গাছ থেকে একটা ফুল নিয়ে নিতে, যে ফুলটার সাহায্যেই মৃতদের জ্যান্ত করা সম্ভব। তারপর তারা গাছটাকে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে উইচগুলো পাল্টা সেখানে চলে আসে এবং সেই গাছে লেগে যাওয়া আগুনটাকে নিভিয়ে দেয়। তবে মেজর জনসন এবং ওয়ালশ সেখান থেকে বেরোবে কি করে? সম্পূর্ণ স্থানটায় তো উইচরা ঘিরে ধরেছে। তারা সেখানে একটা মাস্টার্ড গ্যাস খুঁজে পায়, যেটা বহু বছর আগে ইউজ হতো, তবে যুদ্ধে সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। তারা সেখানে গ্যাস মাস্ক পরে নেয়, একই সাথে উইচরাও সেখানে হামলা করে দিয়েছে এবং দুই পক্ষের মারপিট যেমনটা হয়। তবে মেজর জনসন আর সেখান থেকে বেরোতে পারে না। সে বিষাক্ত গ্যাসের কারণে মেজর জনসন সেখানে মারা যায়। অন্যদিকে ওয়ালশ সেখানকার উইচগুলোর সাথে লড়ছিল, যদিও অবশেষে সে উইচগুলোকে তো মারে এবং সম্পূর্ণ স্থানটিকে আগুনে জ্বালিয়ে দিয়ে বেরিয়ে যায়। তবে তার পরের সিনটা দেখায় না। সরাসরি একদিন পরে আমরা ওয়ালশকে দেখতে পাই, সেই মাস্কটা পরে রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে সেই জঙ্গলের নাজিরাও চলে এসেছে, যারা ওয়ালশকে খুঁজে পায়। তার ব্যাগটা চেক করতে যায়, তখন দেখে সেখানে একগুচ্ছ পাখির পালক, এবং ওয়ালশের মাস্কটা যখন খোলার চেষ্টা করে তখন দেখে যে সেটা ওয়ালশ না, সেটা ছিল সেই উইচটা যে জেগে আছে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। এন্ডিংটা অনেকটা কনফিউজিং লাগতেই পারে অনেকের কাছে, যেটা একেবারেই না। ব্যাপারটা হচ্ছে উইচরা জিতে গিয়েছে। ওয়ালশ সেই উইন্ডমিল থেকে তো বেরিয়েছে, তবে অবশ্যই কোনো না কোনো উইচের হাতে সে মারা গিয়েছে। আর অবশ্যই গল্পে উইচরাই জিতে গিয়েছে। আর হবেই না কেন, ওয়ালশ যদি সেই ফুলটা নিয়ে দেশে ফিরতে পারতো তাহলে ইতিহাসটাই তো পাল্টে যেত। মানুষদের কাছে অমরত্বের নানান জ্ঞান চলে আসতো, মানে সম্পূর্ণ আলাদা একটা দুনিয়া তৈরি হতো, যেটা তো আর হয়নি। সেই কারণে গল্পে উইচ বা ডাইনিদের ডাইনি রূপেই দেখিয়েছে, যে তারাই এইসব করুক, মানুষরা মানুষের মতনই থাকুক। সিম্পল স্টোরি। বিশেষ করে বিশ্বযুদ্ধ, নাজি এবং আমেরিকান বাহিনী এইসবগুলোকে যেহেতু অ্যাড করেছে, আর এই টাইপের সিনেমাগুলো আমি মিস করি না। আর আমিও দেখে নিলাম, একই সাথে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। এই ছিল স্টোরি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করতে পারেন যদি ইচ্ছে হয়। আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাকেও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।